নীলয় ভাই কি শুরু করেছেন? আপনারা বাচ্চাদের মতো চুল টানাটানি কেন করছেন? হ্যাঁ, নিলয় রোদকে দেখে দাঁত কেলিয়ে হেসে বলে। ভাবি আসলে আপনার বান্ধবী আমার বেআইন, সেই হিসেবে একটু বেআইনের সাথে চুল টানাটানি করে দেখছিলাম বেআইনের চুলগুলো আসল কিনা। রোদ ভাবি ডাক শুনতেই লজ্জায় মাথা নিচু করে ফেলে। নীলা নিলয়ের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। নিলয় নীলাকে চোখ টিপ মেরে বাড়ির গেট থেকে বেরিয়ে যায়। নীলা ভ্রু কুচকে রোদের দিকে তাকায়, তারপর বলে, এত লজ্জা পেতে হবে না। হ্যাঁ, লজ্জাপতি লাজুকলতাও। রোদ মাথা তুলে নীলার দিকে তাকায়। নীলা ফিক করে হেসে দেয়, তারপর বলে, না জানি কোন বজ্জিন আমার পেছন লাগছে। তোদের বাড়িতে আসলেই এই হাদারামের সাথে ধাক্কা লাগবে, না হয় গায়ে পড়ে আসবে ঝগড়া করতে, কানের কাছে এসে খালাম্মা খালাম্মা করবে। এই বাড়ির ছেলেদের জন্মের সময় হয়তো করলার রস দিয়েছিল মুখে, তাই ভালো কথা হয়তো মুখ থেকে বেরি হয় না। রোদ নীলার হাত ধরে বলে, বাদ দে না, এসব কথা বাদ দে, চল বাড়ির ভেতরে চল। নীলা রোদ বাসার ভিতরে যায়। সিঁড়ি দিয়ে নামছে আরাফ চৌধুরী। হেনা বেগম সোফায় বসে পান খাচ্ছেন। আরাফ চৌধুরী রোদের পাশে এসে দাঁড়ায়, তারপর বলে, রোদ মা, তুমি কেমন আছো? রোদ আস্তে করে বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামা আপনি কেমন আছেন? আমি ভালোই আছি মা। রোদ মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রোদ আরাফ চৌধুরীর দিকে তাকিয়ে বলে, জি বলুন মামা। তোমার সাথে কি শুভ্র কোনো বাজে ব্যবহার করে বা গায়ে হাত তুলে? তোমার ভয় পেতে হবে না মা, তুমি নির্ভয়ে বলো। রোদ একটু হেসে বলে, না মামা, আমার সাথে সেরকম কিছুই করে না। আরাফ চৌধুরী রোদের মাথায় হাত বুলিয়ে বলে, মা, মনের ভিতরে কোনো সংকোচ রাখবে না। আর আমি অফিসের কাজে কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, কবে ফিরতে পারি জানি না। হাসি বেগম আরাফ চৌধুরী যাওয়ার কথা শুনে বাঁকা হাসে। আরাফ চৌধুরী আবারও বলেন, রোদমা, শুভ্র যদি তোমার গায়ে হাত তুলে বা আজে বাজে কিছু বলে, তাহলে তুমি আমাকে সাথে সাথে কল করে বলবে, আমি তারপর ওর ব্যবস্থা নিব। রোদ আস্তে করে মাথা দুলায়। আরাফ চৌধুরী হেনা বেগমের কাছে এসে তার কাছে বলে চলে যায়। এখন সময় রাত 8টা। রোদ নিজের রুমে শুয়ে আছে। সারাদিন শুভ্রের দেখা মেলেনি বাড়িতে, হয়তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত আছে। রোদ সকাল থেকে সারাদিন নীলার সাথে ছিল। নীলা সন্ধ্যা হবার আগে আগে বাড়িতে চলে যায়। রোদ শুভ্রের দরজার আশেপাশে গিয়ে উকিঝুঁকি দিচ্ছে, কিন্তু শুভ্রের ছায়াও দেখেনি। নীলাপুর বিয়ের পর বাড়িটা আবার খালি হয়ে গেছে। অহনা টিনা চলে গেছে হোস্টেলে। অহনা টিনা সমবয়সী, তারা দুজন একসাথে হোস্টেলে থেকে পড়ে। নীলাপুর বিয়ের জন্য আসছিল, বাড়িতে আবার চলে গেছে। বাড়িটা এখন একেবারে ফাঁকা। রোদ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে এদিক ওদিক তাকায়, আশেপাশে কাউকে দেখছে না। কেমন যেন বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে। রোদ ধীর পায়ে হেঁটে কিচেনের দিকে যায়। রাতের খাবার খেয়ে আবার উপরে উঠে হেনা বেগমের রুমে যায়। হেনা বেগম বিছানার সাথে হেলান দিয়ে পান খাচ্ছেন আর বই পড়ছেন। রোদকে রুমে ঢুকতে দেখে চশমাটা খুলে রোদের দিকে তাকায়। রোদকে নিজের কাছে ডাকে। রোদ হেনা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। হেনা বেগম পান চিবোতে চিবোতে বলেন, রোদ, শুভ্র দাদু ভাইয়ের সাথে সব ঠিক আছে তো? তোর গায়ে কি এখনো হাত তোলে? রোদ শুভ্রের কথা শুনতেই ফুপিয়ে উঠে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না রোদ, ধৈর্য ধর, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। হেনা বেগম একটু থেমে আবারও বলতে শুরু করে, রোদ, পুরুষ মানুষের মন হচ্ছে পাথরের মতো, সারা জীবন মাথা ঠুইকা কাঁদলেও বোঝে না। আবার সেই পুরুষের মনে যদি একবার ভালোবাসা সৃষ্টি করতে পারিস, তাহলে তাকে সারা জীবন আগলে রেখে নিজের ভালোবাসা দিয়ে। রোদ ঘুরে হেনা বেগমের মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি পড়ছে। হেনা বেগম রোদে চোখের পানি মুছে মুচকি হাসেন, তারপর আবার বলে, রোদ, নিজেকে দুর্বল করিস না, আর নিজের অধিকার তুই এখন নিজে বুঝে নে। শুভ্র এখন তোর আইনি ভাবেও স্বামী, পুরোপুরি অধিকার আছে শুভ্রের ওপর। তুই নিজে যদি প্রতিবাদ না করিস, তাহলে দিনের পর দিন তোর উপর অত্যাচার আরো বাড়বে। শুভ্রকে বুঝিয়ে বল, সময় থাকতে নিজের স্বামী আঁচলে বাঁধ, যেন কোথাও না পালাতে পারে। রোদ চুপচাপ হেনা বেগমের কথা শুনছে। রোদ হেনা বেগমের কথা শুনতে শুনতে একসময় সেইখানে ঘুমিয়ে যায়। হেনা বেগম রোদকে ঘুমাতে দেখে রোদকে বালিশে ভালো করে শুইয়ে দিয়ে সেও পাশ ফিরে শুয়ে পড়ে। রাত 12:30। অয়ন বাসায় এসেছে রাত 11টার দিকে। খাওয়া দাওয়া করছে, তারপর রুমে কতক্ষণ রেস্ট নিয়ে চলে যায় ছাদে রোদকে খুঁজতে, কিন্তু রোদ সেখানে নেই। শুভ্রের রুমে, রোদের রুমেও খুঁজে
কিন্তু কোথাও পায় না। রোদের হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে বসে। হেনা বেগম গভীর ঘুমে। রোদ কিছু না বলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আস্তে করে হেনা বেগমের রুম থেকে বেরিয়ে আসে। অয়ন রোদকে হেনা বেগমের রুম থেকে আসতে দেখে এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে। ঘুম ঘুম চোখ, মুখ ফুলে লাল হয়ে আছে, হাত খোপা করা চুল, মুখের কাছে ছোট ছোট চুলগুলো এলোমেলো হয়ে আছে। অসম্ভব সুন্দর লাগছে রোদকে। রোদ অয়নকে খেয়াল করেনি। হঠাৎ অয়ন রোদের সামনে এসে দাঁড়ায়। রোদ কিছুটা ভয় পেয়ে যায়, 2 কদম পিছিয়ে যায়। অয়নকে দেখে বুকে থুতু দেয়। অয়ন রোদকে দেখে মুচকি হাসে। অয়ন রোদকে উদ্দেশ্য করে বলে, রোদ, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলুন ভাইয়া। এখানে না, ছাদে চলো। ভাইয়া এখানেই বলেন। প্লিজ রোদ, চলো না, একটুখানি সময় মাত্র। রোদ অয়নের মুখের দিকে তাকিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। অয়ন ও রোদের পিছু পিছু হাঁটা দেয়। রোদ ছাদে এসে দাঁড়ায়। অয়নকে উদ্দেশ্য করে বলে, জি ভাইয়া বলুন কি বলবেন। অয়ন মাথা চুলকাচ্ছে। রোদ ভ্রু কুচকে তাকিয়ে আছে। ভাইয়া কি হলো, কিছু বলছেন না কেন? অয়ন এখনো চুপ করে আছে। রোদ বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে। যখনই ছাদ থেকে যেতে যাবে এমন সময় অয়ন রোদের হাত টেনে ধরে বলে ওঠে, আই লাভ ইউ রোদ, আই রিয়েলি লাভ ইউ। রোদ অবাক হয়ে অয়নের দিকে তাকায়, তারপর বলে, কি সব বলছেন আয়ন ভাই? আমি ঠিকই বলছি রোদ, তোমাকে আমার চাই রোদ। আমি তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। রোদের চোখে পানি টলমল করছে। রোদ বলে, আয়ন ভাই আপনার মাথা ঠিক আছে? প্লিজ আমার হাতটা ছাড়ুন, যেতে দিন আমায়। অয়ন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। রোদের হাত টেনে ধরে রোদকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোমাকে আমি কোথাও যেতে দেব না রোদ, তুমি শুধুই আমার। আমি জানি শুভ্র তোমাকে ভালোবাসে না, শুভ্র শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে। আমি তোমাকে কোনো কষ্ট দিব না রোদ। তুমি শুভ্রকে ছেড়ে আমার কাছে আসবে, আমি তোমাকে আমার আদর ভালোবাসা দিয়ে সারা জীবন আগলে রাখবো। শুভ্র হঠাৎ রোদের হাত টেনে ধরে অয়নের কাছ থেকে সরিয়ে ঠাস ঠাস 2টো থাপ্পড় মারে। ঘটনা এত দ্রুত হয়েছে যে বুঝতে কয়েক সেকেন্ড লাগে। কিছুক্ষণ আগে সারাদিনের ব্যস্ততা শেষ করে বাড়িতে ঢুকে শুভ্র সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎ চোখ পড়ে অয়নের দিকে। ছাদের দিকে হাঁটছে, পাশে একটা মেয়েও আছে, তবে পিছন ফিরে তাকায় অন্ধকারে, ভালোভাবে বুঝতে পারছে না। শুভ্র কৌতূহলবশত অয়নের পিছু নেয়। হঠাৎ হাতে থাকা সাইলেন্ট করা ফোনের আলো জ্বলে ওঠে। কল আসে শুভ্রের। শুভ্র কথা শেষ করে দ্রুত পায় ছাদে উঠে অপ্রকাশিত কিছু কথা আর দৃশ্য চোখে পড়তে রাগে চোখে রক্ত উঠে যায়, ঘাড়ের রগগুলো ফুলে ওঠে। বর্তমান রোদ ছাদের ফ্লোরে পড়ে আছে। অয়ন কিছুটা অবাক হয়ে তাকিয়েছে শুভ্রর দিকে। এমন সময় শুভ্রকে এখানে আশা করেনি কেউ। রোদের চুলের মুঠি ধরে দাঁড় করায় শুভ্র রাগে রিরি করতে করতে বলে, বাহ, খুব সুন্দর পিরিত চলছে তাহলে। হ্যাঁ, ব্যথায় রোদের চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবারও বলে ওঠে, ভাতার থাকতে অন্য ভাতারের কাছে আসছিস তাই না? একটা ভাতের দিয়ে হয় না, বেয়াদবের বাচ্চা। শুভ্র আবার রোদকে থাপ্পড় মারতে যায়। এমন সময় অয়ন শুভ্রের হাত ধরে। অয়ন শুভ্রকে উদ্দেশ্য করে বলে, শুভ্র দেখ, রোদের কোনো দোষ নেই, রোদকে আমি এখানে ডেকে এনেছি। রোদকে ছেড়ে দে, এইভাবে রোদকে মারবার রাইট তোর নেই। শুভ্র রোদকে ছেড়ে দিয়ে অয়নের শার্টের কলার চেপে ধরে বলে, তুই আমাকে রাইট শিখাবি আমি কি করবো না করবো? হ্যাঁ, তুই শিখাবি আমাকে? হ্যাঁ, আয়ান আজ শেষবারের মতো বলে দিচ্ছি, আমাদের দুজনের মাঝে তুই আসবি না, তাহলে ভুলে যাব তুই আমার ভাই। বলেই অয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। রোদের হাত ধরে টানতে টানতে নিচে নিজের রুমে নিয়ে আসে, দরজা লাগিয়ে দেয়। রোদকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। শুভ্র হাঁটু গেড়ে রোদের সামনে বসে রোদের গাল চেপে ধরে রাগে রিরি করতে করতে বলে, আদর ভালোবাসে দে, আদর ভালোবাসে দে আগলে রাখবে তোকে, যার জন্য তুই এত রাতে ভালোবাসা পেতে ছাদে গিয়েছিলি। তোর ভাতার কাছে কি এখন? হ্যাঁ, রোদ ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। শুভ্র আবারও বলতে থাকে, কি বলেছিলাম, কি বলেছিলাম? আমাকে উস্কানি দিস না, তাহলে তার বিপরীতে তোকে ভয়াবহ কিছু সহ্য করতে হবে। কেন শুনলি না আমার কথা? হ্যাঁ বল, উত্তর দে। রোদ শুভ্রের হাত গাল থেকে সরিয়ে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করুন আপনি যা ভাবছেন সেসব কিছু না, প্লিজ ছেড়ে দিন আমায়। শুভ্রের রাগ যেন দাউ দাউ করে কয়েক গুণ বেড়ে যায়। শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে, ও তাই, কিচ্ছু না? এত রাতে তাহলে কি তোরা তাহাজ্জুদ পড়তে গিয়েছিলি তুই তোর ভাতারকে নিয়ে? হ্যাঁ, নষ্টা কথাকার, তোর মতো ডাস্টবিনকে আর আমি আর বাঁচিয়ে রাখবো না, তোকে আমি শেষ করে ফেলবো একদম। আপনি যা ভাবছেন তেমন কিছুই না, বিশ্বাস করুন প্লিজ। শুভ্র জোরে জোরে হাসতে থাকে, তারপর বলে, বিশ্বাস? তা আবার তোর মতো খুনিকে? হ্যাঁ, রোদ কিছুটা অবাক হয়। শুভ্র তাকে খুনি বলছে কেন? আপনি কি বলছেন? আমি কাকে খুন করেছি আর খুনি বা কেন বলছেন? শুভ্র রোদের হাত টেনে দাঁড় করিয়ে বলে, সব জেনে না জানা ভান করছিস রোদ, তুই কি ভেবেছিস এই ভোলা ভালো চেহারার পেছনে তোর এই খারাপ রূপ আমি দেখবো না? আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না আমি। শুভ্র রোদের চুলের মুঠি ধরে বলে, কিছুই বুঝতে পারছিস না তাই না? তুই একটা খুনি, খুনি, খুনি। তোকে সবাই মাফ করলেও আমি তোকে কখনোই মাফ করবো না, কোনো দিনও না।
রোদ কাঁদতে কাঁদতে বলে। আমি কাকে খুন করেছি কি সব বলছেন? শুভ্রর চোখে রক্ত উঠে যায় রাগে। কাকে খুন করছিস না? এত তাদের সব ভুলে গেলি? বাহ, তোর কারণে আমি আমার মাকে হারিয়েছি। আমার জীবনের সব থেকে মূল্যবান মানুষটাকে হারিয়ে ফেলেছি। ও সরি, তোর কারণে না, তুই নিজ হাতেই খুন করেছিস আমার মাকে। রোদ অবাক হয়ে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্রের চোখ লাল হয়েছে। রোদ থপ করে ফ্লোরে বসে পড়ে। আস্তে করে বলে, মামুনিকে আমি খুন করেছি? রোদ পাথরের মূর্তির মতন বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এতদিন শুভ্রের তার প্রতি খারাপ ব্যবহারের কারণ তাহলে এটা এই জন্যে শুভ্র ভাই তাকে এত বছর ধরে ঘৃণা করেছে, এই জন্যে এত বছর সে বিদেশে ছিল। রোদ স্তব্ধ হয়ে আছে। শুভ্র জোরে জোরে হাসছে, হাসি দিয়ে রোদের সামনে হাঁটু গেড়ে বসে চুলের মুঠি ধরে বলে, কি কথা বন্ধ হয়ে গেল? জানতাম এটাই হবে। আজকে তো শেষ দিন রোদ, তোর মতো খনি বাজে চৈত্র মেয়েকে আমি আর বাঁচিয়ে রাখবো না। রোদের মুখে কোনো শব্দ নেই। শুভ্র দাঁড়িয়ে কোমরের বেল্ট খুলে রোদকে ইচ্ছে মতো মারতে থাকে। যতক্ষণ না নিজের রাগ কমে রোদ ফ্লোরে লুটিয়ে পড়ে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হয় না। রোদের মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। শুভ্র হাতের বেল্ট দূরে ছুঁড়ে মারে, রুম থেকে বেরিয়ে যায়। রুমের দরজা লক করে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। 1 ঘন্টার রাস্তা 15 মিনিট ড্রাইভ করে নিজের গেস্ট হাউসে আসে শুভ্র। বাড়ির ভেতর ঢুকে ভাঙচুর করা শুরু করে, পুরো বাড়ি তছনছ করে ফেলে। কিছুক্ষণের আগে সাজানো গোছানো বাড়িটা যেন একটা বস্তি মনে হচ্ছে। শুভ্র কোনোভাবে রাগ কমাতে পারে না, দেয়াল ঘেঁষে বসে পড়ে। হাত দিয়ে অনবরত রক্ত পড়ছে। সকাল 7:30, জানালা ভেদ করে সূর্যের রশ্মি পড়ে রোদের মুখে। চোখ মুখ কুচকে ফেলে রোদ। পিটপিট করে চোখ খুলে থাকায় নিজের অবস্থান বুঝতে পেরে কয়েক সেকেন্ড লাগে। ফ্লোরে শুয়ে আছে রোদ। রাতের কথা মনে পড়তে চোখের কোণে পানি চলে আসে। আস্তে করে ওঠার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। শরীরের প্রচণ্ড ব্যথায় আবারও ফ্লোরে লুটিয়ে পড়ে। শরীরের ব্যথায় রোদ কান্না করে দেয়। অসহ্য যন্ত্রণা হচ্ছে। ফর্সা গায়ে কালচে দাগ হয়ে গেছে, কোনো কোনো জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে বেল্টের আঘাতে। মুখ শুকনো, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে গেছে। রোদ আস্তে করে উঠে বসে বেডের পাশ ধরে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দেয়। গায়ে ঠান্ডা পানি পড়তে পুরো শরীর জ্বলে ওঠে। ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ রুম থেকে হেনা বেগমের ডাক আসে। হেনা বেগম রোদকে ডাকছে। রোদকে সে পুরো বাড়ি খুঁজছে, কিন্তু কোথাও পায়নি। পরে শুভ্রের রুমে এসে দেখে দরজা আটকানো, আবারও চলে যাওয়া ধরে। পরে কিছু একটা ভেবে রুমের ভিতরে আসে, শব্দ পায়। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। হেনা বেগম রোদকে বলে ওঠে, কি করছিস রোদ? রোদ নিজেকে স্বাভাবিক করতে পারে না, মুখে ওড়না চেপে ধরে ফুপিয়ে ওঠে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে বলে ওঠে, না না, আমি গোসল করছি। হেনা বেগমের ভ্রু কুচকে ফেলে। তারপর কিছু একটা ভেবে মুচকি হাসে, মনে মনে বলে, তাহলে রোদ শুভ্র দাদু ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়েছে? হেনা বেগম হাসি হাসি মুখে রোদকে উদ্দেশ্য করে আবারও বলে ওঠে, রোদ গোছল শেষ করে তাড়াতাড়ি নিচে নাস্তা করতে আয়। রোদ তাড়াতাড়ি বলে ওঠে, নানু, তুমি আমার খাবার রুমে পাঠিয়ে দাও প্লিজ। আমার ভালো লাগছে না নিচে যেতে, আমি রুমে বসেই খাবো। হেনা বেগম বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর খাবার রুমে পাঠিয়ে দিচ্ছি, তোর নিচে যেতে হবে না। হেনা বেগম রুম থেকে বেরিয়ে যায় খুশি খুশি মনে। রোদ ঝর্ণার নিচে বসে পড়ে, পুরো শরীর যেন জ্বলছে। কাঁদতে কাঁদতে বলে, ভালো যখন বাসতে পারবেন না, আঘাত কেন করেন? সারা রাত ঘুমায়নি শুভ্র। ড্রয়িং রুমে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। হাত থেকে রক্ত পড়তে পড়তে শুকিয়ে গেছে, চোখ দুটো এখনো লাল। হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। শুভ্র ফোনটা রিসিভ করে কানের পাশে ধরে। পরক্ষণে আস্তে করে উঠে হাতে একটা রুমাল পেঁচিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। রোদ প্রায় 1 ঘন্টা শাওয়ারের নিচে বসে থাকে। গোসল করে বের হয়ে দেখে টি টেবিলে খাবার রাখা। ধীর পায়ে আয়নার সামনে দাঁড়ায়, নিজের দিকে তাকায়। মনে পড়ে যায় কালকে রাতের কথা। কালকে সে অন্য এক শুভ্রকে দেখেছিল, যার চোখে ছিল ঘৃণা, রাগ, প্রতিশোধ। রোদের ঠোঁট কেঁপে উঠে, চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানি মুছে আয়নার দিকে তাকায়, তারপর বলে, আমি তাকে ভালোবাসি বলে আজ পর্যন্ত অনেক আঘাত সহ্য করেছি। সবার বাজে কথা শুনে অত্যাচার সহ্য করে পড়ে আছি আমি এই বাড়িতে শুধু তার একটু ভালোবাসার জন্যে। আর শুধু ভেবেছি সে হয়তো আমাকে একদিন না একদিন ঠিকই বুঝবে, কিন্তু না, আমার ভাবনা মিথ্যা ছিল। তার মতো নিষ্ঠুর মানুষ কাউকে ভালোবাসতে পারে না। রোদ চোখের পানি মুছে খাবারের প্লেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিজের রুমে ঢুকে দরজা লাগায়। 3 দিন পর নীলা আসে চৌধুরী বাড়ি। মামা বাড়ি থেকে ফিরে রোদের সাথে দেখা করতে আসে। সিঁড়ি দিয়ে উঠে রোদের রুমের দিকে যাচ্ছিল নীলা। এমন সময় পেছন থেকে খালাম্মা ডাক শুনে পেছনে ফিরে তাকায়। নীলা নিলয়কে দেখে সামনের দিকে ফিরে তাড়াতাড়ি হাঁটা দেয়। এমন সময় নিলয় নীলাকে হাঁটতে দেখে দৌড়ে গিয়ে নীলার কাছে যেতে নেয়। পা পিছলে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। জোরে চিৎকার করে ওঠে, বউ বাঁচাও। নীলা চিৎকার শুনে পেছনে ফিরে তাকায়, দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। নীলাকে তাকাতে দেখে নিলয় ফ্লোরে শুয়ে এক হাত গালে দিয়ে নীলার দিকে দাঁত কেলিয়ে হাসছে। নীলা ভ্রু কুচকে তাকায়, তারপর বলে, এই আপনি এখানে কিভাবে গাধার মতো?
আমি তো আপনাকে দেখছিলাম খালাম্মা, আসলে দাঁড়িয়ে দেখতে পারছিলাম না, ভালো করে তাই শুয়ে শুয়ে দেখছিলাম। আসলে সব কিছুতেই শান্তি থাকা দরকার। নীলা হাবলার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে, তারপর বলে। নিলয় গাল থেকে হাত সরিয়ে ফ্লোরে মাথা এলিয়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, হে আমার কাপল ভাবি যে, তুমি কি আমার কপালে পড়ে যাওয়াই লিখেছ? পড়তে পড়তে আমার কোমরের অবস্থা 12টা থেকে 13টা বেজে গেছে। নিলয় মনে মনে আওড়ায়। এই খালাম্মার কাছে আসলেই আমি পড়ে যাই, নিশ্চিত এই খালাম্মার সাথে বজ্জিন আছে। আস্তে করে উঠে দাঁড়ায় নিলয়, পা খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে যায় আর বলতে থাকে, আমি আর এই খালাম্মার কাছে আসবো না। নীলা শুভ্রের রুমের দিকে যায়, কিন্তু সেখানে রোদকে কোথাও না পেয়ে রোদের রুমে যায়। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এখন সময় বিকাল 4:30। এই 3 দিন রোদ রুম থেকে বের হয়নি, রুমের ভিতরে বন্দি করে রেখেছে নিজেকে। নীলা রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে দেখে মুখে হাসি ফুটে। নীলা রোদকে বলে। জানো, অনেক মিস করছি তোকে। কেমন আছিস? রোদ মুচকি হাসে, তারপর বলে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। রোদ নীলার আশায় একটু ভালো লাগে, এই একটা মানুষ যে কিনা তাকে সবসময় হাসাতে পারে। তবে রোদ নীলাকে সেদিন রাতের ঘটনা বলেনি। নীলাকে বললে কুরুক্ষেত্র বাঁধবে। অয়নে 3 দিন রোদকে কোথাও দেখেনি। রুমে যেতে চেয়েছিল, কিন্তু কিছু একটা ভেবে আর রুমেও যায়নি। কেন জানি এইসবের জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। এইদিকে শুভ্র একটা হোস্টেলের কাছে দাঁড়িয়েছে, এমন সময় হোস্টেলের গেট থেকে একটা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে। শুভ্র মেয়েটাকে জড়িয়ে ধরে। এতদিন পর নিজের আদরের ছোট বোনকে দেখে শুভ্রের চোখ ছলছল করে ওঠে। রুহি শুভ্রকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে শুভ্রকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, তুমি দেশে আসছো 1 মাস হয়ে গেছে, আর আজকে আসছো আমাকে দেখতে? শুভ্র রুহির মাথায় হাত বুলিয়ে বলে, অনেক কাজে ব্যস্ত ছিলাম রুহি, তার জন্য দেখা করতে পারিনি। রুহি মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে তাকায়। শুভ্র বোনের অভিমান ভাঙাতে কানে হাত দিয়ে বলে, সরি বুড়ি, আর এমন হবে না, তুই এবারের মতো মাফ করে দে। রুহি শুভ্রর দিকে ফিরে তাকিয়ে বলে, মাফ করতে পারি, তবে এক শর্তে। কি শর্ত বল, আমি সব শর্তে রাজি। সত্যি তো ভাইয়া? তাহলে প্রমিস করো। ওকে প্রমিস। রুহি শুভ্রর দিকে তাকিয়ে বলে, আমি বাড়িতে যেতে চাই ভাইয়া, তুমি আমাকে না করতে পারবে না। আমি আর হোস্টেলে থেকে পড়াশোনা করব না। আমি দাদুকে দেখতে চাই, আব্বুকে দেখবো। রোদকে অনেক দিন থেকে দেখি না। শুভ্রের কপাল কুঁচকে যায়, রাগি চোখে তাকিয়ে আছে রুহির দিকে। রুহি এটা কখনোই সম্ভব না, আর আমি তোকে ওই বাড়িতে নেবো না কখনোই। চোখে পানি টলমল করছে। জেদ দেখিয়ে শুভ্রকে উদ্দেশ্য করে বলে, তুমি যদি আমাকে বাড়িতে না নিয়ে যাও, তো আমি এখান থেকে যেখানে ইচ্ছে চলে যাব। শুভ্র রেগে গাড়িতে উঠে চলে যায়। রুহির চোখ দিয়ে পানি পড়ছে, চোখে পানি নিয়ে হোস্টেলের দিকে হাঁটা দেয়। 7 বছরের বেশি হয়ে গেছে নিজ বাড়িতে যায় না রুহি, এমনকি কারোর সাথে যোগাযোগ পর্যন্ত হয় না। শুভ্র বিদেশে যাওয়ার আগে রুহিকে হোস্টেলে রেখে যায়, তারপর বিদেশে গিয়ে মাঝে মাঝে সব খোঁজ খবর নিত। রুহি কান্না করতে করতে হোস্টেলের ভিতর চলে যায়। এত বড় পরিবার থাকতে তাকে হোস্টেলে পড়ে থাকতে হচ্ছে। রাত 12টা, রোদরুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কিছুতে চোখে ঘুম ধরা দিচ্ছে না। মনে সুখ না থাকলে কি চোখে ঘুম ধরা দেয়? সে আজ তার বিশ্বাসের কাছে লজ্জিত। রোদ আগের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেছে, প্রয়োজন ছাড়া রুম থেকে বের হয় না, নিজেকে যেন 4 দেয়ালে বন্দি করে রেখেছে। আজ 3 দিন পর বাড়িতে আসে শুভ্র। এই 3 দিন একটা বাড়ির জন্য বাড়িতে আসেনি। রুমে গিয়ে কিছুটা অবাক হয়, রোদ নেই। কোথাও কিছু একটা ভেবে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়, হারিয়ে যায় ঘুমের রাজ্যে। সকাল 10টা, গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছে শুভ্র। আজ তার সব থেকে কাছের বন্ধু আসবে, তাকেই রিসিভ করতে যাচ্ছে। হঠাৎই গাড়ির সামনে কেউ এসে পড়ে, সাথে সাথে শুভ্র গাড়ি ব্রেক করে। শুভ্র গাড়ি থেকে বেরিয়ে আসে। গাড়ির সামনে একটা ময়লা কাপড় পরা মধ্যবয়স্ক মহিলা পড়ে আছে। আশেপাশের লোকেরা তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসছে না। মহিলাটির মাথা থেকে রক্ত পড়ছে। হঠাৎ একটা মেয়ে দৌড়ে আসে। মেয়েটা এসে মহিলার মাথা কোলের উপর নিয়ে ডাকতে থাকে, আন্টি কি হয়েছে, কথা বলুন। শুভ্র মহিলাকে কোলে করে নিয়ে গাড়িতে বসায়। রক্তের কারণে মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। শুভ্র মহিলাকে কোলে করে নিয়ে হসপিটালে নিয়ে যায়, সাথে সেই অচেনা মেয়েটিও যায়। মিস্টার শুভ্র, ওনার জ্ঞান ফিরবে কবে সেটা ঠিক আমরা বলতে পারবো না। ওনার মাথার আঘাতটা খুব গভীর, আর এর আগেও মনে হয় মাথায় আঘাত পেয়েছিল। আমরা কিছু টেস্ট দিছি, সেগুলো আসলে বলতে পারবো। ডাক্তার এই বলে চলে যায়। শুভ্র পাশে একটা 18-19 বছর বয়সী মেয়ে বসে আছে। গায়ের রং শ্যামবর্ণ, পুরনো একটা 3 পিস পরা, বারবার চোখের পানি মুছছে। শুভ্র মেয়েটার সামনে এসে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটা সামনে তাকিয়ে আস্তে করে বলে,
শুভ্র পুনরায় আবারও বলে ওঠে। শুভ্র কথাগুলো বলে আর দাঁড়ায় না, বের হয়ে আসে হসপিটাল থেকে। হসপিটালের বাইরে এসে ফোন লাগায় রোমানকে। রোমান তো রেগে লাল হয়ে আছে। শুভ্র হসপিটালের ঠিকানা বলে আর সেখান থেকে তাকে সাথে করে নিয়ে যেতে বলে। ড্রাইভার এসে গাড়ি থামায় শুভ্রের কিছুটা সামনে। শুভ্র গাড়ির দরজা খুলে গাড়ির ভেতরে বসে। রোমান মুখ ফিরিয়ে অন্যদিকে বসে আছে। আসলে সে অ্যাক্সিডেন্টের কথা জানে না। শুভ্র রোমানকে সবটা খুলে বলে। সবটা শুনে রোমান আর রাগ করে থাকতে পারে না। শুভ্রকে গাড়িতে বসে থাকা অবস্থায় রোমান হাঁক করে। শুভ্র ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, চাচা আপনি আমাদের গেস্ট হাউসে নিয়ে যান। রোমান ভ্রু কুচকে বলে, হোয়াট? কি বলছিস? হ্যাঁ, গেস্ট হাউস যাবো মানে? মানে আবার কি? গেস্ট হাউসে থাকবো তুই আর আমি। না না না, আমি এত দূর থেকে কি তোর গেস্ট হাউসে থাকতে এসেছি? আমাকে তোদের চৌধুরী ভিলায় নিয়ে চল, আমি তোর ফ্যামিলি সবার সাথে দেখা করব। আর তা যদি না পারিস তো আমাকে এখানেই নামিয়ে দে, আমি কোনো হোটেল বুক করে নিব। শুভ্র রোমানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোমান একটু ভাব নিয়ে বলে, আমি অনেক সুন্দর জানি, আমি এভাবে দেখার কিছুই নেই। শুভ্র কিছুই বলে না, চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। গাড়ি থেকে নামে শুভ্র আর রোমান বাড়ির চারিপাশ সুন্দর করে ঘুরে ঘুরে দেখছে। রোমান এত বছর পর এই বাড়িতে এসেছে। বাড়ির ভিতর ঢুকে হেনা বেগম সিঁড়ি দিয়ে নামছিল। রোমান দৌড়ে গিয়ে হেনা বেগমকে কোলে নিয়ে ঘোরাতে থাকে। আচমকা এমন হওয়াতে হেনা বেগম কিছুটা ভড়কে যায়। রোমান আস্তে আস্তে বলে, ডার্লিং, তোমাকে আমি অনেক মিস করছি, লাভ ইউ বেবি। রোমান হেনা বেগমকে নামিয়ে দেয়। হেনা বেগম রোমানকে দেখে অনেকটাই খুশি হয়। কতদিন পর ছেলেটাকে দেখলো। রোমানের মা বাবা নেই, ছোটবেলায় একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। মামা মামির কাছে তার বড় হয়ে ওঠা। শুভ্র ছোটবেলার বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড। তারা দুজন একসাথে পড়াশোনার জন্য বিদেশে যায়। একসাথেই দেশে ফেরার কথা ছিল, কিন্তু রোমানের নিজের বিজনেসে একটু প্রবলেম হয়, সেজন্য তাকে 1 মাস পর দেশে ফিরতে হয়। শুভ্র অয়ন রোমান একসাথে বিদেশে গেলেও নিলয় বিদেশ যায় 2 বছর পর। কারণ শুভ্র অয়ন রোমান সমবয়সী হলেও নিলয় সবার থেকে ছোট আর দুষ্টু। হেনা বেগম অনেক খুশি আজ তার পরিবার পরিপূর্ণ। তবে রুহির কথা মনে পড়তে মুখ কালো হয়ে যায়। তার আদরের রুহিকে সে 7 বছর ধরে দেখে না। শুভ্র কোন হোস্টেলে রেখে গেছে তাও জানে না। আরাফ চৌধুরীকে দিয়ে অনেক খোঁজ লাগিয়েছে, কিন্তু কোনো খবর পায়নি। শুভ্রকেও অনেক জোর করেছে, কিন্তু সে বলেনি। হেনা বেগম রোমানের সাথে কথা বলে ফ্রেশ হতে উপরে পাঠিয়ে দেয়। সে চলে যায় রান্নাঘরে। এখন বিকেল 4টা। রোমান শুভ্রের রুমে বেডের উপর শুয়ে আছে। শুয়ে শুয়ে ফোন ঘাটছে। কিছুটা বিরক্ত হয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে। শুভ্রর দিকে আর চোখে তাকায়। শুভ্র মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু একটা করছে। রোমান গলা খাকারি দিয়ে বলে, আরে ভাই, এভাবে কতক্ষণ শুয়ে বসে থাকবো? চল ছাদে থেকে ঘুরে আসি। শুভ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রোমানের দিকে তাকায়, তারপর বলে, তুই যা, আমি 5 মিনিটে আসছি। রোমান বেড থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলে, তাড়াতাড়ি আয় আর। তারপর চলে যায় ছাদে। রোমান ছাদে এসে অবাক হয়ে তাকিয়ে আছে। ছাদের এক কোণে এক রমণী দাঁড়িয়ে আছে। কোমর অবধি চুলগুলো খোলা বাতাসে দোল খাচ্ছে। পিছন দিকটা দেখা যাচ্ছে। 27 বছর বয়সে প্রথমবার ক্রাশ নামক বাসটা খেলো। রোমান ডেকে ওঠে। কে তুমি? রোদ হঠাৎ কারো ডাক শুনে পিছনে ফিরে তাকায়। রোদকে দেখে তার ক্রাশটা বাস হতে বেশিক্ষণ সময় লাগলো না। কত কিছুই না ভেবেছিল যে এই লম্বা চুলওয়ালির সাথে প্রেম করবে। প্রেম করার আগে ছ্যাঁকা খেলো। এটা তো তার প্রাণপ্রিয় বন্ধুর একমাত্র বউ। নিজের মনকে মনে মনে সান্ত্বনা দিল রোমান যে এর থেকেও সুন্দরী মেয়ে বিয়ে করবে সে। হাসি হাসি মুখ নিয়ে রোদের সামনে দাঁড়ায় রোমান। রোদকে উদ্দেশ্য করে বলে, ভাবি কেমন আছেন? রোদ কিছুটা অবাক হয়, এদিক ওদিক তাকায়। কথাটা কি তাকেই বলছে? চেনা নেই জানা নেই হুট করে এসে ভাবি ডাকছে। রোমান দাঁত কেলিয়ে হেসে বলে, আপনাকেই বলছি ভাবি, এখানে তো আপনি ছাড়া কেউ নেই। রোদ কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। রোমান কিছু একটা বলতে যাবে, এমন সময় ছাদে শুভ্র আসে। শুভ্রকে রোমান ডাক দেয়। সাথে সাথে সামনের দিকে তাকায়। রোদ চোখাচোখি হয়। শুভ্র আর রোদের চোখাচোখি হতেই রোদ চোখ নামিয়ে তাড়াতাড়ি ছাদ থেকে চলে যেতে নেয়। এমন সময় রোমান বলে উঠে, ভাবি আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথে তো কথাই হলো না। রোমানের কথা শুনে রোদের পা থেমে যায়। তারপর আর চোখে তাকায় শুভ্রের দিকে। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে। শুভ্রের দৃষ্টি স্থির। রোদ আর দাঁড়ায় না, তাড়াতাড়ি ছাদ থেকে চলে আসে। এতদিন রোদ নিজেকে রুমের ভিতর বন্দি করে রাখে। হেনা বেগম অনেকবার জিজ্ঞাসা করেছিল কিছু হয়েছে কিনা, কিন্তু রোদ বারবার কথা এড়িয়ে গেছে। নিজের মনকে অনেক বুঝিয়েছে, আর সে দুর্বল হবে না। না শুভ্রের সামনে যাবে কখনো। শুভ্র যে বাড়িতে আসছে সেটা জানে না রোদ, তাই কিছুটা সময় কাটাতে ছাদে এসেছিল, কিন্তু আবার দেখা হয়ে যাবে ভাবেনি। রোদকে চলে যেতে দেখে কিছুটা বিরক্ত হয় শুভ্র। 1 সপ্তাহের বেশি হবে মেয়েকে দেখেনি সে। আগে 1বার 2বার হলেও চোখে পড়তো, কিন্তু সেদিন রাতের পর থেকে একটা বারের জন্য দেখেনি। কেমন যেন হয়ে গেছে। ফর্সা মুখটা ফ্যাকাশে লাগছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। শুভ্র নিজের মনে মনে বিরক্ত হয়। সে কেন এই মেয়ের কথা চিন্তা করছে। শুভ্র ধীর পায়ে হেঁটে রোমানের সামনে যায়।
রোমান এতক্ষণ সবকিছুই দেখছিল। রোমান শুভ্রকে উদ্দেশ্য করে বলে, ভালোবাসিস? শুভ্র ভ্রুকুচকে তাকায়, তারপর বলে, হোয়াট? ভালোবাসা? তাও আবার এই মেয়ের প্রতি? কখনোই না। রোমান মুচকি হাসে, পুনরায় শুভ্রকে উদ্দেশ্য করে বলে, যতই তুই বলিস ভালোবাসিস না, এটা আমার বিশ্বাস হয় না। কারণ আমি নিজেই তোর চোখে রোদের জন্য গভীর ভালোবাসা দেখেছি। শোন শুভ্র, এখনও সময় আছে, নিজের ভালোবাসার মূল্য দে। পরে তা অন্য পরে তা না হলে আফসোস করবি। সময় থাকতে বোঝ। শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোর ধারণা ভুল। ওই মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আর তুই তো সব জানিস। তাহলে কেন এইসব কথা বলছিস তুই? জানি বলেই তো বলছি, যে সময় থাকতে নিজের প্রিয় মানুষটাকে কাছে টেনে নে। দেখ, আমরা সব সময় চোখের সামনে যেটা দেখি তা কখনো কখনো হয়তো ঠিক নয়। এখন তো হতে পারে তোর ধারণা তুই যে দেখেছিস সব ভুল। কখনোই না। আমি ওকে কখনোই সুখ হইতে দিব না। আর আমার ধারণা না, আমি প্রমাণ দেখেছি। আর ওই মেয়েকে সারা জীবন কষ্ট পেতে হবে। আর ওই মেয়েকে সারা জীবন কষ্টে থাকতে হবে। আর ওর মতো মেয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। তুই ভুল ভাবছিস। রোমান আবারও হাসে, শুভ্রের দিকে তাকিয়ে বলে ওঠে, জানিস তো, যখন প্রিয় মানুষটা হারিয়ে যায় আমাদের জীবন থেকে, তখনই আমরা তার মর্ম বুঝি। তার আগে না তাকে গুরুত্ব দিই, না সম্মান, না ভালোবাসি। শুভ্র বিরক্ত হয়ে রোমানকে ব্যঙ্গ করে বলে, বাহ, ভালোই তো জ্ঞান দিতে পারিস। প্রতিটা কথায় কবি কবি ভাব আছে তোর। বিজনেস ছেড়ে কবিতা লেখা শুরু কর। রোমান হেসে দেয়, শুভ্রের কাঁধে হাত দিয়ে বলে, তা না হলে আমি কবি হলাম, সমস্যা নেই। তবে তুই একটা কাজ কর, তুই রোদকে ছেড়ে দে, আমি রোদকে বিয়ে করি। তারপর দিনে দুপুরে সারাক্ষণ রোদকে সামনে বসিয়ে রাখবো, আর দেখবো, কবিতা লিখবো। শুভ্রর চোখ রক্তিম হয়ে যায়, রাগে চোয়াল শক্ত করে ফেলে। রোমান মুচকি হাসে, পুনরায় শুভ্রকে উদ্দেশ্য করে বলে, দেখ, আমার কোনো সমস্যা নেই রোদকে বিয়ে করতে। রোদের মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে কে না চাইবে বল? তুই রোদকে অযত্নে অবহেলায় রাখতে পারিস, তবে আমি রাখবো না। আমার কাছে রাজরানী হয়ে থাকবে। শুভ্র রেগে রোমানের শার্টের কলার চেপে ধরে, রাগে দাঁত কটমট করে বলে, আজ এই কথা মুখে এনেছিস, এরপর থেকে যদি এইসব কথা বলিস তো ভুলে যাব তুই কে। এইটুকু কথাই সহ্য করতে পারছিস না? তারপর এতদিন যা যা করলি, এগুলো কি বোঝায় না? তুই রোদকে ভালোবাসিস? আচ্ছা বাদ দে, তুই তো রোদকে ভালোবাসিস না, তাহলে রোদ যার হোক, তাহলে তোর এত জ্বলছে কেন? শুভ্র হাত রোমানের শার্টের কলার থেকে সরে যায়, কিছু না বলে ধপধপ পা ফেলে ছাদ থেকে চলে যায়। সে কী বা বলবে, তার নিজের কাছে এই প্রশ্নের উত্তর নেই। এখন সময় সকাল 8টা। ঘুম থেকে উঠে সকাল সকাল বাড়ির সামনে রাস্তায় হাঁটাহাঁটি করছিল রোমান। এমন সময় ফোন কল আসায় কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায়, পড়ে যেতে নেই, নিজেকে সামলে নেয়, কিন্তু অপর পাশের ব্যক্তি হয়তো পড়ে গেছে। সামনের দিকে তাকাতেই অবাক হয় রোমান। একটা মেয়ে পড়ে আছে নিচে, হাত বাড়িয়ে দিয়ে ওঠার জন্য, কিন্তু মেয়েটার হাত জামাটা দিয়ে দূরে সরিয়ে দেয় কিন্তু মেয়েটা হাত ঝামটা দিয়ে দূরে সরিয়ে দেয়, নিজে নিজে উঠে দাঁড়ায়। রুহি অনেক ভেবেছে, এই একদিন অনেক কান্নাকাটি করছে শুভ্রকে ফোন দিয়ে, কিন্তু কোনো কাজ হয়নি। তার এখন একটাই জেদ, সে এখানে থাকবে না, যে করে হোক সে তার পরিবারের কাছে যাবে। তাই সিদ্ধান্ত নিয়েছে হোস্টেল থেকে পালিয়ে বাড়িতে যাবে, তারপর যা হবার হবে। তাই কিছু ফ্রেন্ডের হেল্প নিয়ে হোস্টেল থেকে পালিয়ে সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি থেকে কিছুটা দূরে রিক্সা থামায় রুহি। রিক্সা থেকে নেমে ট্রলি ব্যাগটা নিয়ে হেঁটে আসে, বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, হাতও অনেকটা ছিলে গেছে রাস্তায় পড়ার কারণে মনে হয়। রুহি রেগে সামনের দিকে তাকায়, একটা ছেলে হাত বাড়িয়ে দিচ্ছে ওঠার জন্য। রেগে হাত ঝামটা দিয়ে সরিয়ে দেয়, রাগটা যেন তার মাথায় চেপে বসেছে। রুহি ছেলেটার সামনে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে বলে, এই, আপনি কি আপনার চোখ বাসায় রেখে এসেছেন? হ্যাঁ, দিন কেন আপনি? হ্যাঁ, কথা বলছেন না কেন? রুহির কথায় রোমানের কোনো হেলদোল নেই। সে এক মনে রুহির দিকে তাকিয়ে আছে। শ্যামবর্ণ চেহারা, পুরো চেহারায় মনে হয় মায়ায় ভরপুর। চোখের পাপড়িগুলো বড় বড়, তাতে যেন আরো বেশি আবেদনময়ী লাগছে। রোমানের বুকের ভিতর ধক করে উঠে। 27 বছর বয়সে অনেক মেয়ে দেখেছে, তবে এতটা মুগ্ধ হয়নি কাউকে দেখে। রোমান রুহির কথা শুনে মুচকি হাসে। রুহি মনে মনে বলে, নির্ঘাত এই লোক পাগল হবে। আমি বাবা পালাই, এইসব পাগলের পাল্লায় আমি পড়তেই চাই না। রুহি পাশে ট্রলি ব্যাগ নিয়ে দৌড়ে সামনের দিকে যায়। হঠাৎ মেয়েটাকে দৌড়াতে দেখে কিছুটা অবাক হয় রোমান, নিজ মনেই হেসে দেয় মেয়েটার পাগলামো দেখে। রুহি বাড়ির গেটের সামনে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। বড় জোর বাজা বেজেছে, তা না হলে এই পাগল ছেলেটা মেরেই ফেলতো আমায়। রুহি আস্তে গেট খুলে বাড়ির ভিতরে ঢুকে। বুকের ভেতর যেন ঝড় বইছে। এত বছর পর নিজ বাড়িতে খুশি ভয় সবটা তাকে ঘিরে ধরেছে। বাড়ির বিশাল গেট, গার্ডেন পেরিয়ে বাড়ির ভিতর ঢুকে রুহি আশেপাশে চোখ বুলায়।
হেনা বেগম সোফায় বসে চা খাচ্ছে আর বাড়ির বাকি সদস্যরা সবাই সকালে নাস্তা করছে। রুহি কোথাও শুভ্রকে দেখে না, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ভাইয়া হয়তো তার গেস্ট হাউসে আছে। রুহি দৌড়ে হেনা বেগমের কাছে যায়, গিয়ে জড়িয়ে ধরে। হেনা বেগম কিছুটা অবাক হয়, নিজের থেকে সরিয়ে ভালো মতন চোখ পড়ে রুহির দিকে। হেনা বেগমের চোখের পানি টলমল করে, কতদিন পর তার আদরের নাতনিকে দেখছে। কতটুকু দেখেছিল, এখন কত বড় হয়ে গেছে। হেনা বেগম রুহিকে জড়িয়ে ধরে, সবাইকে চিৎকার করে ডাকতে থাকে। খাবার টেবিল থেকে সবাই উঠে হেনা বেগমের কাছে যায়। সবাই রুহিকে দেখে খুশি হয়, তবে হাসি বেগমের মুখ দেখে কিছুই বোঝা গেল না সে খুশি নাকি অখুশি। শুভ্র রুম থেকে হেনা বেগমের চিৎকার শুনে অফিসের জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছিল। শুভ্র সবার এইভাবে এক জায়গায় ভিড় দেখে কিছুটা অবাক হয়। শুভ্র সামনের দিকে তাকিয়ে রাগে চোয়াল শক্ত করে ফেলে রুহিকে দেখে। রুহি শুভ্রকে দেখে হেনা বেগমের পিছনে লুকায়। শুভ্র হেনা বেগমের সামনে এসে রুহিকে উদ্দেশ্য করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।